গত ফাল্গুন মাসে শৈবালের সঙ্গে সোমার বিয়ে হয়ে গেল। শৈবাল একজন রেলের পদস্থ কর্মী, নতুন সংসার পেতেছে। অফিসের ছুটির পর শৈবাল সোজা বাড়িতে এসে ফ্রেশ হয়ে মাঝে মধ্যে স্ত্রী সোমাকে নিয়ে মার্কেটিংয়ে চলে আসে। রাতে বাইরে খাওয়া দাওয়া সেরে বাড়িতে ঢোকে। এইভাবে আনন্দে উল্লাসে দিন কাটে। পাশের বাজার থেকে মাঝে মধ্যে সোমা সংসারের টুকিটাকি জিনিসও কেনাকাটি করে। একদিন শৈবাল অফিস থেকে বাড়ি ফিরে দেখে বাড়ির দরজায় তালা ঝুলিয়ে সোমা কোথাও গেছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর সোমাকে হন্তদন্ত হয়ে আসতে দেখে শৈবাল। আহা, তুমি এতক্ষণ কোথায় ছিলে? তুমি তো জানো আমি এই সময় অফিস করে বাড়ি ফিরি। এই তো পাশেই ভম্বলের দোকানে গেছিলাম। আরে দেখো না, বাড়িতে একটুও চা পাতা ছিল না। আর তুমি সারাটা দিন খাটাখাটনি করে আসছো, আবার তোমাকে বাজারে পাঠাবো, তাই আমি চা পাতা আনতে গেছিলাম। ঠিক আছে, তবে অফিস থেকে ফেরার সময় কোথাও যেও না। অফিস থেকে এসে এই গরমে বাইরে দাঁড়িয়ে থাকতে কি ভালো লাগে বলো? আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, ভবিষ্যতে আর কোনো দিন এরকম হবে না। সোমা গামছাটা এগিয়ে দিয়ে বলে, গামছাটা নাও, ফ্রেশ হয়ে নাও, আমি এক্ষুনি চা আনছি। সোমা রান্নাঘরের দিকে এগিয়ে যায়। এরপর বেশ কয়েক মাস চলে যায়। আজ রবিবার। অনেকদিন পর সোমার বান্ধবী ত্রিনা স্বামী চয়নকে নিয়ে বিকেলে সোমাদের বাড়িতে বেড়াতে এসেছে। পাশেই ওরা থাকে। মাঝে মধ্যে দুই পরিবারের ভিতর যাওয়া আসা চলতেই থাকে। রাতে খাবারও ব্যবস্থা হয়েছে। চায়ে চুমুক দিয়ে দুই পরিবারের খোশ গল্প আড্ডা বেশ জমে উঠেছে। সোমা আজ বেশ হাসি খুশি আছে। রাতে খাওয়া দাওয়া সেরে ত্রিনা চয়ন বাড়ির দিকে রওনা দেয়। বান্ধবী ত্রিনা ও চয়ন বাড়িতে আসলেই সোমা আনন্দে উচ্ছ্বাসে কি করবে ভেবে পায় না। শৈবাল সেটাকে ভালোভাবে মেনে নিতে পারে না, তাই শৈবাল চুপচাপ থাকে, কোনো কথা বলে না। সোমার প্রতি আগের মতো শৈবালের ভালোবাসার টান আর দেখা যায় না। ভালোবাসাটাও যেন মলিন হয়ে এসেছে। এর বেশ কয়েকদিন পর শৈবাল সোমাকে বলে, কি গো, তোমার মুখে কদিন আর হাসি দেখতে পাচ্ছি না। চয়ন আসলেই তোমার মন আনন্দে ভরে ওঠে। হাসি ভরা মুখে তোমাকে দেখে কি ভালো লাগে, কিন্তু চয়ন চলে গেলেই তোমার ভিতর সেই আনন্দ যেন কোথায় হারিয়ে যায়। শৈবালের মুখ থেকে কথাগুলো শুনে সোমা বলে, দেখো, তুমি তো সকাল 9টার মধ্যে অফিসে বেরিয়ে যাও, তারপর সারাটা দিন টিভি দেখা, খাওয়া আর ঘুম। ঘরের মধ্যে একা একা বোবা হয়ে বসে থাকি। বোবা হয়ে বসে থাকবে কেন? গল্পের বই পড়ো, কবিতা লেখো, গল্প লেখো, গান শেখো, ছবি আঁকো। এইভাবে নিজেকে কাজের মধ্যেও তো রাখতে পারো। তুমি তো একজন উচ্চ শিক্ষিতা মেয়ে। প্রতিদিন বন্ধু বান্ধবের সঙ্গে মেলামেশা টাইম পছন্দ করি না। এইভাবে স্বামী ও স্ত্রীর মধ্যে মন কষাকষি শুরু হয়ে যায়। শৈবালের মাথায় আজে বাজে চিন্তা ভিড় করে আসে। স্ত্রী সোমার উপর সন্দেহ করে মাঝে মধ্যে মদ খেয়ে বাড়িতে ঢোকে সে। এখন শৈবাল বাড়িতে আর খাওয়া দাওয়া তেমন করে না। টলতে টলতে বাড়িতে এসে বিছানা নেয়। শৈবালের সঙ্গে সোমার কথা বলারও সুযোগ হয় না। সোমা রাতের খাবারটা একসাথে শৈবালের সঙ্গে খাবে বলে অপেক্ষায় থাকে, কিন্তু এইভাবে বেশিরভাগ দিনই সোমার কপালে রাতের আর খাবার জোটে না। অবশেষে একটু মুড়ি জল খেয়ে সে শুয়ে পড়ে। শৈবালের সঙ্গে কথা বলতে গেলে গালাগালি করতে শুরু করে। মাঝে মধ্যে হাত ওঠাতেও ছাড়ে না। এইভাবে অশান্তি চরমে ওঠে। শৈবাল একদিন নেশার ঘরে বলতে শুরু করে, ত্রিনা আর চয়ন বাড়িতে আসলে তখন আমি যেন বাড়ির কেউ না। চয়নদা বলো কি খাবে, চা না কফি, ইত্যাদি ইত্যাদি। কই, আমাকে তো এমন আদর করে কোনোদিন জিজ্ঞাসা করেছে বলে মনে পড়ে না। আচ্ছা, তুমি এসব কি বলছো বলো তো? এই জগৎ সংসারে তুমি ছাড়া আমার বলতে আর কে আছে? আমি বাবা মায়ের একমাত্র সন্তান। সুখে ঘর সংসার করতে পারবো বলে অনেক দেখে শুনে বাবা মা তোমার মতো সুপাত্রের হাতে আমাকে তুলে দিয়েছে। আমিও তোমাকে জীবনসাথী হিসাবে বেছে নিয়েছি। আচ্ছা, অন্যের প্রতি আকৃষ্ট হওয়া তো দূরের কথা, আমার মনের মধ্যে কোনো বাজে চিন্তা পর্যন্ত আসে না। আর তুমি আমাকে আজ এই
ছি 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 ছি, তোমার মন এত নিচু স্তরে নেমে গেছে, এটা আমি কোনোদিনও আশা করিনি তোমার কাছ থেকে, কোনোদিনও না। আচ্ছা, তুমি আমার কথাটা শোনো। দেখো, কোনো অতিথি বাড়িতে আসলে তাদের সেবা যত্ন করা তো মানুষের ধর্ম। আর এই অতিথি আপ্যায়নকে নিয়ে তুমি যদি মনে করো চয়নদার সঙ্গে আমি, ছি 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 ছি, দয়া করে বলছি, আমাদের এই পবিত্র সম্পর্কের মধ্যে তুমি ফাটল ধরিও না, বিশ্বাস হারিয়ে ফেলো না। একমাত্র বিশ্বাসই আমাদের এই পবিত্র সম্পর্ককে শক্ত করে ধরে রাখতে পারে। তুমি আমাকে ভুল বুঝো না লক্ষ্মীটি, তুমি আমাকে ভুল বুঝো না। তোমার এই বকবকানি অনেক শুনেছি। তুমি আমাকে সামনে রেখে আড়ালে আবডালে চয়নের সঙ্গে মন দেওয়া নেওয়ার খেলা করবে, আর আমি সেটাকে মেনে নেব ভেবেছ? সোমা মনের দুঃখে নীরবে দিনের পর দিন চোখের জল ফেলতে ফেলতে পাশের ঘরে গিয়ে শুয়ে পড়ে। এই ভুল বোঝাবুঝির পর শৈবাল ও সোমার মধ্যে আগের মতো আর কথা হয় না। সোমা এখন ভয়ে কথা বলার সাহসও পায় না। প্রায় প্রতিদিনই অফিস থেকে বাড়ি ফেরার পথে শৈবাল নেশার ভারে রাস্তার উপর বেহুঁশ হয়ে পড়ে থাকে। অনেকবার সোমা রাস্তার ধার থেকে শৈবালকে বেহুঁশ অবস্থায় তুলে বাড়িতে নিয়ে আসে। খবর চলে যায় সোমার বাবা মায়ের কাছে। সোমার বাবা ও মা চলে আসে শৈবাল ও সোমার কাছে। সকালের দিকে দেখে বোঝার উপায় নেই শৈবাল নেশা করে। শৈবাল সকালে অফিস বেরোবার আগে শ্বশুর শাশুড়িকে দেখে বেশ উত্তেজিত হয়ে পড়ে। আপনাদের মেয়েকে নিয়ে চলে যান। শাশুড়ি মা এরপর বোঝানোর চেষ্টা করে শৈবালকে। হঠাৎ করে কি এমন হলো তোমাদের মধ্যে? সেটা আপনি আপনার মেয়েকে জিজ্ঞাসা করুন। অফিস থেকে ফেরার পথে শৈবাল রোজ নেশা করে বাড়িতে ঢোকে। শৈবাল শ্বশুর শাশুড়ি মার থেকে নিজেকে দূরে রাখে, কথা বলার সুযোগ দেয় না। বেগতিক দেখে সোমার বাবা মা সোমাকে নিয়ে বাড়ি চলে আসে। পরে পরিস্থিতির আরও অবনতি হচ্ছে দেখে সোমার বাবা মা শৈবালের নামে ডিভোর্সের নোটিশ পাঠাতে বাধ্য হয়। ডিভোর্সের নোটিশ দেখে শৈবাল থমকে যায়। নেশার ঘোরে বলে, এই বুঝি তোমার ভালোবাসার নোটিশ? কি ভাবছো তুমি? আমিও চাই না তোমার মতো পরপুরুষের উপর নজর রাখা স্ত্রীকে। পরবর্তীকালে ডিভোর্স হয়ে যাওয়ার পর সোমার বাবা মা সোমার দ্বিতীয় বিবাহের প্রস্তুতি নেয়। সোমা তাতে রাজি হয় না। আমাদের অবর্তমানে কে দেখবে তোকে? তাই আমরা তোর ভবিষ্যতের কথা মাথায় রেখে তোর জন্য একটা পাকা ব্যবস্থা করে রেখে যেতে চাই। এরম ভাবে তো চলতে পারে না। এর বছর দুয়েক পর এক দোজবরে নামী ডাক্তারের সঙ্গে সোমার বিয়ে হয়ে যায়। কিন্তু সোমা এখনো শৈবালকে মন থেকে মুছে ফেলতে পারেনি। শৈবালও সোমাকে ভুলতে পারেনি। শৈবাল অফিস থেকে এসে এই নেশার ঘরে আপন মনে বলতে শুরু করে, ইগো কোথায় গেলে? আমাকে চা দেবে না? আমি তোমার প্রতি খুব অন্যায় করেছি, ভুল করেছি। এমন ভুল আর কখনো করবো না। আমাকে ক্ষমা করে দাও। এসো, চলে এসো। আরে তাড়াতাড়ি আমার কাছে চলে এসো। প্রমিস আর কখনো বকবো না তোমাকে। প্লিজ চলে এসো আমার কাছে। তুমি ছাড়া আমি কত অসহায়। তোমার জন্য আমার মনটা খুব চঞ্চল হয়ে ওঠে। আমি একা একা থাকতে পারছি না। এরপর বেশ কয়েকবার শৈবাল সোমার নতুন ঠিকানায় এসে দেখা করবার চেষ্টা চালিয়ে যায়, কিন্তু সে সুযোগ আর হয়নি। শৈবাল এখন রোজ মদের নেশায় বুঁদ হয়ে থাকে। আজে বাজে বন্ধু বান্ধবদের সঙ্গে ওঠা বসা শুরু হয়েছে। নতুন সুখের দাম্পত্য জীবনের ধারা কেমন যেন এলোমেলো হয়ে গেল। দিনের পর দিন অফিসে না যাওয়াতে কয়েকবার চাকরি থেকে বরখাস্তও হয়েছে। পরে শৈবালের চাকরিটাও চলে যায়।
এখন শৈবালের ঠিকমতো খাওয়া দাওয়া জোটে না। বড় বড় দাড়ি চুল হয়েছে, ময়লা ছিংড়া জামা প্যান্ট পরে ভিখারির মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। রেলের এক পদস্থ কর্মীর যে এমন দুর্দশা হতে পারে তা কেউ ভাবতে পারে না। ভগবান কাকে কখন কি অবস্থায় পৌঁছে দেবে তা কি কেউ বলতে পারে? বড় বড় চুল দাড়ি বেশভূষা দেখে হঠাৎ শৈবালকে কেউ চিনতে পারে না। শৈবাল শেষবারের মতো দেখা করতে এসেছে সোমার সঙ্গে। দরজায় খটখট আওয়াজ শুনে সোমার স্বামী ডাক্তার আশিস রায় দরজা খুলে উস্কো খুস্কো চুলে লোকটাকে দেখে থমকে যায়। একটু জল দেবেন, বড্ড পিপাসা পেয়েছে। সোমা, সোমা, বাইরে একজন লোক দাঁড়িয়ে আছেন, একে একটু এক গ্লাস জল দাও তো। সোমা জল দিতে গিয়ে সোমার চোখ পড়ে যায় আশীর্বাদে দেওয়া বাবার আংটিটার ওপর। লোকটার কপালের দিকে তাকিয়ে কপালে বড় কাটা চিহ্ন দেখে সোমা চিনতে পারে শৈবালকে। শৈবালের এই করুণ অবস্থা দেখে সোমা চিৎকার করে কেঁদে ওঠে। সোমার কান্নাকাটি শুনে ডাক্তার আশিস রায় ছুটে আসেন। কি হলো গো? এই কি হয়েছে? এই দেখো শৈবাল। সোমা কাঁদতে কাঁদতে মাথায় পিঠে হাত বুলিয়ে দেয় শৈবালের। এ কি হাল হয়েছে তোমার? চলো চলো ভিতরে চলো। সোমা শৈবালকে ঘরের ভেতরে আনার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে সব শেষ। শৈবালের প্রতি সোমার এত ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, আবেগ তা বুঝতে শৈবালের বোধহয় অনেক দেরি হয়ে গেল। সদর দরজার ওপারে রাস্তার ওপর শৈবাল হঠাৎ চিত হয়ে শুয়ে পড়ে। শৈবালের মুখ দিয়ে তখন গ্যাঁজলা উঠতে শুরু করেছে। ডাক্তার রায় দেখে বলেন, একে শোষেট, তো বিষ খেয়েছে। শৈবাল সোমাকে বলার চেষ্টা করে, আমাকে ক্ষমা করে দিও। এর কিছুক্ষণ পর শৈবাল সবার মায়া ত্যাগ করে পৃথিবী ছেড়ে চলে যায়।